রাজধানীর ৬টি আসনে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনে মিরপুরের ইসিবি চত্বর থেকে রাজধানীতে প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন তিনি। এরপর ১৬ আসনে পল্লবীর লাল মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখান থেকে ঢাকা ১৫ আসনে মিরপুর ১০ নম্বরের সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন। এছাড়া ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটেও, ঢাকা ১৩তে শ্যামলী ক্লাব মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সবশেষ ঢাকা ১১তে বাড্ডা সাতারকুলের সান ভ্যালি মাঠে জনসভায় যোগ দেবেন ধানের শীষের এই প্রার্থী। ঢাকা শহরে প্রায় প্রতিটা নির্বাচনী এলাকায় ওনাকে যেতে হবে। ওনার নির্বাচনী এলাকা এটা, এইখানে কিন্তু সময়ের অভাবে উনি সব জায়গায় যেতে পারছেন না, দুঃখ প্রকাশ করেছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ মোট ভোট প্রদত্তের মধ্যে আমরা কমপক্ষে ৯০% ভোট তারেক রহমানের পক্ষে কাস্ট হবে। জনগণের আমরা সাড়া পাচ্ছি। ১৭ আসনের সর্বত্র তারেক রহমানের বিজয়ের ধ্বনি শুনতে পাচ্ছি। জনগণের মধ্যে ব্যাপকভাবে সাড়া পাওয়া গিয়েছে। রাজধানীর ইসিবি চত্বর থেকে তারেক রহমানের জনসভার আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, একটু জানতে চাই, ২টার দিকে বিএনপি চেয়ারম্যানের যোগ দেওয়ার কথা ছিল, এখন কতক্ষণ সময় লাগতে পারে, কখন নাগাদ তিনি যোগ দিবেন, এবং একই সাথে জানতে চাই নির্বাচনী এলাকার জনসভায় যে অংশগ্রহণ নিয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ কি বলছে। আপনাকে ধন্যবাদ। বলছিলেন সকাল থেকে এখানে ইসিবি চত্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন দলীয় সাধারণ নেতাকর্মীরা এসেছিলেন এবং এখন দুপুর বাজে ২টা, এই টাইমে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এখানে ছিল, যদিও এখন পর্যন্ত তিনি এখানে এসে উপস্থিত হতে পারেননি। আজ রবিবার সাপ্তাহিক প্রথম কর্মদিবস, একটি দিন উপলক্ষে এখানে যাত্রীদের ভোগের কথা চিন্তা করে এই সভাটি কোনো জনসভা না করে একটি পথসভার মতো করে করেছে বিএনপি, এবং তারেক রহমান এখানে এসে থেকে তিনি ১৬ আসনে যেই আমিনুল হকের যে আসনটি রয়েছে সেখানে তিনি যাবেন, সেখানে হয়তো তিনি কিছুক্ষণ সময় বেশি থাকবেন। যদিও এখন পর্যন্ত তারেক রহমানের আসার কখন নাগাদ আসতে পারেন আমরা এতদিন পর্যন্ত ওনার যেই কয়টি জনসমাবেশ বা পথসমাবেশ তারেক রহমানের দেখেছি সবগুলোতে তার বেশ সময় কিছুটা হলেও বিলম্বিত হয়েছে। তো এখানেও আশা করা যায় আরও একটা নাগাদ তিনি এখানে এসে উপস্থিত থাকতে পারবেন। আমি যদি একটু দেখাই, মঞ্চের আশেপাশে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন এবং যেহেতু স্কুল কলেজ ছুটি হয়ে গেছে, আশেপাশে ছোট শিশু স্কুল কলেজের ছোট শিশুরা রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, এবং রাস্তায় যেহেতু দাঁড়াতে দেওয়া যাচ্ছে না, আশেপাশে ফ্লাইওভার সাধারণ মানুষরা অবস্থান নিয়েছে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে, এবং প্রত্যেকেই বেশ উচ্ছ্বসিত। এবং বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারেক রহমান এই প্রথমবারের মতো নির্বাচন করছেন এবং ঢাকা ১৭ আসনে তিনি নির্বাচন করছেন। ঢাকা ১৭ আসন একটি বিলাসবহুল এলাকা হলেও এখানে তৃণমূল সাধারণ মানুষেরও বসবাস রয়েছে। সকলেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সন্তুষ্ট বলেও আমাদেরকে আশ্বস্ত করেছে এখান তাদের নেতাকর্মীরা, এবং ঢাকা বিভাগীয় প্রতিটা বিভাগে তারেক রহমানের জনসমাবেশে এসে এখন নির্বাচনের আর মাত্র একদিন প্রচারণার সময় রয়েছে। এই ৮ তারিখ, এই ৯ তারিখ তিনি এই ঢাকা উত্তর এবং দক্ষিণ দুটি ভাগে ভাগ করে আজকে থেকে এই পথসভা শুরু করেছে। আরেকটি কথা বলে রাখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার পথসভা এবং নির্বাচনী সভার মাঝে ঢাকার দুটি জায়গাতে নির্বাচন করেছেন। এর আগে একটু হচ্ছে উত্তরে, সেটি ময়মনসিংহ জনসভা শেষ করে ফেরার পথে উত্তরে একটু করেছেন, এবং এর আগে ভাষণ ঢাকা ১৭ আসনে একটি জনসমাবেশের মতো করেছিলেন। আজ নির্বাচনী প্রচারণার ৮ তারিখ এবং ৯ তারিখ সর্বশেষ প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান এই ৬টি আসনের শুরুটা আজকে ১৭ আসনে শুরু করবেন, এবং পরে তারেক রহমান এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি তাদের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে। তো ন্যান্সি, এখানকার পরিবেশটি এখন এরকমই যে রাস্তার পাশে মঞ্চটি হওয়াতে। নিশ্চয়ই মাহিলা, আপনাকে ধন্যবাদ। তারেক রহমান যোগ দিলে আপনার মাধ্যমে সেই খবরাখবর আমরা দর্শকদেরকে জানাতে
পারবো। দর্শক, মাহিলা আমাদেরকে ইসিবি চত্বর থেকে তারেক রহমানের জনসভার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন এবং আমরা যেমনটা জানাচ্ছিলাম যে রাজধানীর দ্বিতীয় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসিবি চত্বরের পর যাবেন পল্লবীর লাল মাঠে। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হব তার সাথে। মাইনুল, একটু জানতে চাই জনসভায় নেতাকর্মীরা কেমন উচ্ছ্বসিত এবং একই সাথে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন, কি ধরনের প্রতিশ্রুতি চাচ্ছেন তারেক রহমানের কাছ থেকে? দেখতে পাচ্ছি অনেকে চেয়ারের উপর দাঁড়িয়ে আছে, কেউ চেয়ারের উপরে দাঁড়াবেন না। এখনো কিন্তু জনসভা শুরু হয়নি। 2:45 মিনিটে এখানে কিন্তু তারেক রহমানের এসে কথা বলার কথা। তবে ইসিবি চত্বরের যে প্রোগ্রামটি রয়েছে ঢাকা 17 আসন তারেক রহমানের নিজ আসন, সেখানে সেই প্রোগ্রামটি শেষেই এরপর কিন্তু তিনি ঢাকা 16 আসনে আসবেন এবং এই ঢাকা 16 আসনে যে নির্বাচনী প্রচারণটা কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু আমিরুল হক এলাকায় প্রচারণা চালিয়েছেন এবং এই প্রচারণা একদম শেষ মুহূর্তে কিন্তু আজকে তারেক রহমান কিন্তু এই আসনে আসছেন এবং এই উপলক্ষে কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি সকাল থেকে এখানে মানুষ আসা শুরু করেছেন। বিশেষ করে এলাকার যারা রয়েছেন ভোটার, পাশাপাশি এই স্থানীয় মানুষের জন্য পাশাপাশি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু এসেছেন এবং এখন কিন্তু যে লাল মাঠ রয়েছে এখানে পল্লবীতে, সেই লাল মাঠ কিন্তু কানে কানে প্রায় পরিপূর্ণ এবং এখনো কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং এই আসনের আনাচে কানাচে যারা ছিলেন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা সবাই কিন্তু এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা পল্লবীর উন্নয়ন চান এবং আধুনিক ঢাকার যে প্রত্যাশা তারা সেটি বাস্তবায়ন দেখতে চান। পাশাপাশি এই আসনের যে আমিনুল হককে তারা নির্বাচিত করতে তারা দিনরাত পরিশ্রম করছেন। তারা বলছেন তারা আমিনুল হককে ভবিষ্যতে সরকার ভালো কোনো অবস্থানে দেখতে চান, এমন দাবি কিন্তু এখানে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন। এই সমাবেশে তারেক রহমান আসবেন 2:45 মিনিটে এবং এখানে গিয়ে কিন্তু তিনি আগামী নির্বাচন এবং এই যে পল্লবীবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দেবেন, তিনি কথা বলবেন এবং আমিনুল হকের সাথে আমরা কিছুক্ষণ আগেই কিন্তু কথা বলেছি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে আগামী নির্বাচনে বিএনপির ভূমিদস্যু জয় হবে এই আসন থেকে। পাশাপাশি তিনি এই শঙ্কা প্রকাশ করেছেন একটি গোষ্ঠী এখনো নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেছেন এবং এই সকল কথার পাশাপাশি এখানে যে নেতাকর্মীরা আসছেন তারাও কিন্তু একরকমের শঙ্কা প্রকাশ করছে কোন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তারা এই যে নির্বাচন বানচালের জন্য সব রকম চেষ্টাই করছে, তারই অংশ হিসেবে তারা সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন এবং এই আজকে যারা এসেছেন তারা বলছেন যে কোনো মূল্যে আগামী নির্বাচন হবে এবং আগামী নির্বাচনে বিএনপির ভূমিদস্যু জয় হবে, তারা সবাই ধানের শিবে ভোট দেবেন এমন প্রত্যাশা কিন্তু এখান থেকে ব্যক্ত করেছেন। তো এখানে আসা সকল মানুষ, আমরা নারী পুরুষ বেদে সবাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আজকের প্রোগ্রামটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল যদি বলি অনেকটা তেমনই। সামনে কিন্তু নারীদের বসার স্থান করা হয়েছে এই জায়গায় এবং পেছনে কিন্তু পুরুষদের জন্য এবং আমরা দেখছি যে নারীদের যে বসার স্থান সেই স্থান কিন্তু এখন প্রায় পরিপূর্ণ এবং স্টেজে কিন্তু একের পর এক নেতাকর্মীরা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন। স্থানীয় নেতাকর্মীরা, স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা। মাইনুল, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। নিশ্চয়ই তারেক রহমান আপনি যেখানটাতে আছেন পল্লবীর লাল মাঠে উপস্থিত হলে আপনার মাধ্যমে সেই খবরাখবর এবং একই সাথে জনসভার খবরাখবর আমরা দর্শকদেরকে জানাবো। 3 দিন পর জনগণই সিদ্ধান্ত নেবে দেশ আগের মতো চলবে নাকি সামনে এগোবে। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী সভায় বিএনপি মহাসচিব কথা বলেন, জানান সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবে বিএনপি। যারা রাষ্ট্র সংস্কার চাইবে তাদেরকে ধানের শীষের পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দু সম্প্রদায়ের নিজেদের অধিকার আদায়ে লড়াই করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আরও বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। রবিবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে নিজ আসনে গণসংযোগ শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি পথসভায় যোগ দিয়ে তুলে ধরেন ঠাকুরগাঁও নিয়ে বিএনপির পরিকল্পনা। প্রান্তিক ভোটারদের খুব সাবলীলভাবে বোঝান গণভোটের বিষয়ে। তিনি বলেন, নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্র ঠিক করতে প্রয়োজন সংস্কার। বিএনপির পক্ষে জানিয়ে হাতে ভোট চান বিএনপি মহাসচিব। আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়ে গেছে, ভাগে গেছে, খারাপ লোকগুলো ওইটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জন্য এইটাকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সব রাজনৈতিক দলগুলো একটা আপনার সংস্কার করছে। এই হার না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায়। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা হ্যাঁ ভোটে
সিমটামত। তিনি বলেন আর মাত্র 3 দিন পরেই সিদ্ধান্ত হবে দেশ কোন দিকে যাবে। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের পরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। এ সময় নিজেদের অধিকার আদায়ে সংখ্যালঘু সম্প্রদায়কে আরও সোচ্চারের আহ্বান জানান মির্জা ফখরুল। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমি আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক আছে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনোদিন তারা না পায়। স্বাধীনতার প্রশ্নে যারা বিভাজন করতে চায় তাদের প্রতিহতের ঘোষণাও দেন বিএনপির বর্ষিয়ান এই নেতা। স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, ওখানে আমরা এক একেবারে, এবং যারা এটা ভাগ করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিরোধ করব। বন্ধুগণ, মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও। 5ই আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রবিবার সকালে ঢাকা 11 আসনে 11 দলীয় ঐক্য জোটের জনসভায় তিনি এসব কথা বলেন। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন 12 ফেব্রুয়ারি ব্যর্থ হলে 5 আগস্ট ব্যর্থ হবে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানী বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন জামাতের আমির শফিকুর রহমান। এই সময় 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। তারা বলেন নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদার ও ভূমিদস্যুদের লাল কার্ড দেখাতে হবে। যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা 5ই আগস্টের পূর্বে যেভাবে বাংলাদেশ চলেছে এবং তারপরে গত 17 মাস যেভাবে চাঁদাবাজি করেছে সেই দিন যেন আপনাদেরকে আর না দেখতে হয় তা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। নিজ আসনের সমাবেশে যোগ দিয়ে নাহিদ ইসলাম বলেন তাকে নির্বাচিত করলে এই এলাকার মানুষের দখল হওয়া ভূমি ফিরিয়ে দেয়া হবে। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। জামাতের আমির বলেন 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12ই ফেব্রুয়ারি। 15 বছর যারা কোথাও ছিল না তারাই গণ অভ্যুত্থানের পর ফিরে এসে মামলা বাণিজ্য করছে। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই। সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করারও ঘোষণা দেন তিনি। নির্বাচনী প্রচারণার বাকি আর মাত্র 2 দিন। প্রচারণার শেষ দিকে এসে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামকে এই এলাকার মানুষের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিলেন। 11 দলীয় জোটের প্রত্যাশা এই এলাকা থেকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জয় নিয়ে ঘরে ফিরবেন। রাশেদ আনিস, 71, ঢাকা। নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলোর অনীহা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সকালে ধানমন্ডিতে সংস্থাটির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন যৌথ বাহিনীর অভিযান চললেও সহিংসতা, মব ও ছিনতাইয়ের ঘটনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক কর্মী ও প্রতিপক্ষের উপর হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার অভিযোগ করেন টিআইবির প্রধান। আয়োজনে সম্পৃক্ত সরকারি কর্মচারীদের মধ্যে, বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাংশের মধ্যে সুষ্ঠু বা সুস্থ এবং প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিতে অনেক ক্ষেত্রে ঘাটতি ও ব্যর্থতার দৃষ্টান্ত দেখা যায়। কিছু অনিয়ম হয়েছে, সেটা ইতিমধ্যে তথ্য আছে, এবং নিষ্ক্রিয়তা অনেক ক্ষেত্রে লক্ষণীয়।
নির্বাচন আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচন কমিশনকে অসহযোগিতার মনোভাব প্রকাশের অভিযোগ আছে, দৃষ্টান্ত আছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের অনেক ক্ষেত্রে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিতের মূল্যবোধের পরিপন্থী আচরণ ক্রমাগতভাবে দৃশ্যমান হচ্ছে বেশি করে। সর্বশেষ যে বিষয়টি আমরা আমাদের প্রতিবেদনে আছে আরও একবার উল্লেখ করতে চাই, নির্বাচন সংশ্লিষ্ট গবেষণার জন্য তথ্য সংগ্রাহকদের উপর স্থানীয় পর্যায়ে দলীয় নেতা কর্মীদের হাতে কোনো আসনে, যেটা আমরা দেখেছি, বিভিন্ন ধরনের হয়রানি নির্বাচনের পর দেখে নেওয়া হবে, এই ধরনের হুমকি এবং এলাকা থেকে বহিষ্কারের চাপ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতৃত্বের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ সহ এই ধরনের নেতিবাচক চর্চা অব্যাহত রয়েছে। ঢাকা 12 আসনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবেন। সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও জোনের এডিসি রব্বানী হোসেন। ঢাকা 12 আসনে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়ায় তিনি বলেন, নির্বাচনে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে এরই মধ্যে সেই পরিকল্পনা সাজিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। জানান, এই মহড়ার মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের বার্তা দেয়া হলো ভোট কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। যৌথ বাহিনীর এই মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, এসআইএফ ও পুলিশের সদস্যরা অংশ নেন। এতে নেতৃত্ব দেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা আসলে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য, নিরাপত্তার সাথে করার জন্য ছোট্ট একটা কোঅর্ডিনেটিং মিটিং করলাম। সেখানে আর্মি, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়রা রয়েছেন, বিজিবি রয়েছেন, পুলিশ তো থাকছেই, তারপর র্যাব রয়েছেন। আমরা একটা কোঅর্ডিনেটিং মিটিং করলাম যে কিভাবে এই 12 আসনে সুন্দরভাবে নিরাপত্তার সাথে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, সেটার একটা পরিকল্পনা করলাম। নির্বাচনকে ঘিরে ঝুঁকি নেই এমন আশ্বাস আসছে বারবার, কিন্তু ভোটের মাঠে প্রার্থীদের সংঘর্ষ, হামলার অভিযোগ আর পুলিশের নিজস্ব ঝুঁকি তালিকা বলছে ভিন্ন কথা। 13টি আসন উচ্চ ঝুঁকিতে, 51টিতে আছে অতীত সহিংসতার রেকর্ড। তবে পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। সবুজ মাহমুদের প্রতিবেদন। এই প্রশ্নটা তো আপনি এই 6 মাস যাবতই করতেছেন। এক বছর যাবত যেই উত্তর দিছি একটা উত্তরে দিলাম। ওই সময় বলছি যে ঝুঁকি নেই, এখনো বলে ঝুঁকি নেই। নির্বাচনী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন করায় কিছুটা বিরক্তির সুরেই এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু এই আশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে আছে খোদ পুলিশের তথ্য। তাদের বিশেষ শাখা বা এসবির ঝুঁকি মূল্যায়ন অনুযায়ী আসন্ন নির্বাচনে 13টি আসনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে পাবনা 1 ও 3, খুলনা 5, পটুয়াখালী 3, বরিশাল 5, টাঙ্গাইল 4, শেরপুর 3, ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 15, কুমিল্লা 4, নোয়াখালী 6 ও চট্টগ্রাম 15। এছাড়াও 45টি আসনকে মধ্যম ঝুঁকিতে রাখা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের ঝুঁকিপূর্ণ আসনের সংখ্যা তুলনামূলক বেশি। পুলিশের তালিকা বলছে 51টি আসনে অতীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উচ্চ ঝুঁকির তালিকায় থাকা পটুয়াখালী 3 আসনের সংঘর্ষ যেন নিত্যদিনের ঘটনা। প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন। তার যে আচরণ কথাবার্তা সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই, তিনি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সামর্থ্য অর্জন করা দরকার তার কিছুটা ঘাটতি আছে, আমি আন্তরিকতার অভাব বলবো না। তবে এসব উত্তেজনার মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আশাবাদী প্রশাসন। যতই সময় যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে। নিরাপত্তা নিয়ে অভিযোগ শুধু ঢাকার বাইরে নয়। গত 27 জানুয়ারি ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা যখন ভিতরে প্রবেশ করতে শুরু করলাম, তারা আমাদের উপরে ইট নিক্ষেপ করা শুরু করলো, বোতল, ডিম এবং সবার উপরে কিল ঘুষি দেওয়া শুরু করলো। নিরাপত্তা শঙ্কার কথা বলেছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থীরাও। এখানে তো লেভেল প্লেইং ফিল্ড বলে যে বিষয়টা আমরা বলি সেটা তো একদমই নেই। দেখবেন যে এখানে মানি মাসেলের একটা প্রবল দৌরাত্ম্য, ছোট জগন্নাথের মতো ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। এসবির তালিকা নিয়ে ঢাকা 15 আসনের একজন প্রার্থীর সাথে কথা হয়। তিনি বলেছিলেন ভয়ের কথা। যেহেতু গুপ্ত সংগঠন, তাদের সবাইকে তো আমরা চিনি না,
কিছু কিছু জায়গায় কেন্দ্রে আমরা কিছুটা শঙ্কা করতেই পারি। পুলিশের ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা অনেক আসনের প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারকে অবশ্যই এই মুহূর্তে তড়িৎ গতিতে এই ঝুঁকিপূর্ণ এলাকাটাকে দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করি। এখানে অন্যান্য সিট আমরা বলতে পারি না, তবে আমাদের এই সিট অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা আশা করছি। এই যখন মাঠ পর্যায়ের চিত্র, তখন নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছে নির্বাচন কমিশন? আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই যে তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবেন। সরকার বলছে ঝুঁকি নেই, প্রশাসন আশাবাদী, কিন্তু মাঠ পর্যায়ের চিত্র আর পুলিশের নিজস্ব মূল্যায়ন মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে? সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। নারীর রাজনৈতিক অংশগ্রহণ জরুরি, নইলে দেশ পরিচালনায় সঠিক নীতি প্রণয়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। সাইবার বুলিং প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুনির্দিষ্ট নীতি থাকা উচিত বলেও মনে করেন তিনি। দুপুরে রাজধানীর বীজ মিলনায়তনে গোলটেবিল আলোচনায় তারেক রহমানের কন্যা এসব কথা বলেন। নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি, আই ডেফিনেটলি এগ্রি। কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে, হয়তো বা কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে, স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স, ওইগুলো আমরাই শুধু হয়তো বা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, আপনারা যে বললে ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলে তো হয় না। সুন্দর একজন ট্রেন যদি থাকে, কয়েকজন, ওদের শিফটও লাগবে, বড় একটা জায়গা লাগবে, বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স, ওদের খাবারের ব্যবস্থা, ওদের সুস্থের ব্যবস্থা, ওর যদি কারো কোনো জ্বর থাকে, কোনো দোনোজন বাচ্চার, ঠিক আছে ওইটা কিভাবে সামাল দিতে। এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদেরও তো ওরা তো ঠিক মতো কাজ করতে পারবে না, ওরকম সুযোগ নাই। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি পরবর্তী সরকারের জন্য বোঝা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিমানের ঘাটতি রয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশের বহরে যুক্ত রয়েছে 14টি উড়োজাহাজ। এই ঘাটতি মেটাতে আরও 32টি বোয়িং কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মূল্য পরিশোধ করতে হবে আগামী 20 বছরে। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 80,000 কোটি টাকা, যা পূরণে রয়েছে কূটনৈতিক তৎপরতা। এক প্রশ্নের জবাবে নিজের সম্পদের তথ্য জমা দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। তারেক রহমানকে 2007 সালে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এই কথা বলেন তিনি। সকালে এই মামলার প্রধান সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হচ্ছে এই শুনানি। শুরুতেই মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য রাখবে প্রসিকিউশন। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী সংসদ নির্বাচনে ফেনীর 3টি সংসদীয় আসনে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু একজন নারী প্রার্থী নেই। তাই আক্ষেপ জেলার নারী ভোটারদের। ভোট নিয়ে সংশয় আর নারী উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় তারা। প্রত্যাশা করছেন সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন। নুরুজ্জামান সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 928 বর্গ কিলোমিটারের জেলা ফেনীতে রয়েছে 3টি সংসদীয় আসন, আর এসব আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। তবে এই 26 জনের মধ্যে নেই কোনো নারী। এ নিয়ে আক্ষেপ জেলার নারী ভোটারদের। নারী প্রতিনিধি না থাকায় তাদের সংশয় নারীর উন্নয়ন, স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে। একজন পুরুষ যেভাবে দেখেন নারীদেরকে, মহিলারা একজন নারী প্রার্থী বা নারী সাংসদ, নারী এমপি তার চেয়ে বেশি দেখবেন। যদি আজকে নারী থেকে যদি আমাদের একজন নারী নেত্রী থাকতেন, সংসদে এমপি হয়ে যেতেন, তাহলে আমাদের নারীর যে কষ্টের কথাগুলো বলতেন। সব ক্ষেত্রেই আমাদের নারী যেভাবে একজন নারীর সাথে সহজে কথা বলতে পারে বা মনের ভাব প্রকাশ করতে পারে, ওভাবে কিন্তু আমরা অনেক সময় পুরুষ প্রার্থীদের সাথে পারি না। অনেক নারী ভোটার মনে করেন শুধু সংসদ নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনগুলোতেও নারীদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত।
কারণ নারী প্রতিনিধি না থাকলে কাজের ক্ষেত্রে নানাভাবে হয়রানি হতে হয়। তারা বঞ্চিত হন অধিকার এবং ক্ষমতায়ন থেকেও, সেই সাথে পিছিয়ে পড়তে হয় শিক্ষা ও কর্মক্ষেত্রে। ফেনীতে নারী প্রতিনিধি থাকলে অবশ্যই আমাদের জন্য খুব সুবিধা হতো এবং আমি আমাদের সব সমস্যা হয়ে আমরা সমাধান করতে চেষ্টা করতে পারতাম, উদ্বুদ্ধ করতে পারতাম সবাই। অনেক নারী আছে ইচ্ছে সত্ত্বেও আমরা সামনে আসতে পারে না, বলতে পারে না, ঘরের ভিতরে বসে থাকে, ভালো মন্দ বলতে পারে না কোনো কিছু। তো আমি চাই দিন এখানে একটা নারী প্রতিনিধির দরকার সামনে। নারী উদ্যোক্তা তৈরি সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি নির্বাচনে নারী প্রতিনিধি থাকা জরুরি বলে মনে করেন কেউ কেউ। নারী উদ্যোক্তাদের অনেক সাহায্য করতো, নারীরা অনেক ভালো পজিশন যেতে পারতো, অনেক এস্টাবলিশ হতো, প্লাস আমাদের অনেক উপকার হতো। উদ্যোক্তা হতে সাহায্য করতেন। আমরা পারিবারিকভাবে সব সমস্যা, যদি কোনো সমস্যা থাকলে আমরা তার থেকে সমাধান নিতে পারতাম, আমাদের শিক্ষার উন্নতি হতো। ফেনীতে এবার ভোটার রয়েছেন 13,30,924 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 6,43,049 জন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।